জুলাই জাতীয় সনদ ২০২৫ মোটামুটি একটা চূড়ান্ত রূপ নিয়ে গতকাল পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সেখানে তারা হয়তো রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত একটি অনুমোদন বা তাদের সমর্থনের পর এটা বাস্তবায়নের বিষয় আছে। সামনে ১৭ অক্টোবর সই হওয়ার কথা রয়েছে। এ পর্যায়ে আমরা আজ যুক্ত হচ্ছি, আমাদের সঙ্গে আছেন চর্চা সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ চূড়ান্ত একটা রূপ আমরা পেলাম, বিভিন্ন আমাদের সবার কাছেই মোটামুটি একটা পিডিএফ বা ফাইল আছে। কি এলো আসলে এই জুলাই সনদের মধ্যে দিয়ে? না, প্রথমেই ধন্যবাদ জানাতে হয় জাতীয় ঐকমত্য কমিশনকে, যে তারা দীর্ঘদিন দিনের পর দিন আলোচনা করে একটা রাজনৈতিক দলগুলোকে মতকে আনতে পেরেছে। সেটি যদি বলি যে অন্তত ৮৪টি বিষয়ে, কিন্তু এটা আবার পুরোপুরি যে একমত হয়েছে তা নয়। অনেকগুলো ধারায় মূলনীতি সহ অনেকগুলো ধারায় দেখা যাচ্ছে যে ভিন্ন মত আছে, আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট বা আপত্তি আছে। আর সেক্ষেত্রে এটাকে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তির প্রতিধ্বনি তুলে বলা যায় যে শেষ হইয়াও হইল না শেষ। অর্থাৎ ছোট গল্প যেমন শেষ হয়েও শেষ হয় না, তার রেশ থেকে যায় পাঠকের কাছে। এই জুলাই সনদেরও বিতর্কটা থেকে যাবে। কারণ শেষ পর্যায়ে কি হয়, প্রথমত হচ্ছে যে ১৭ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা এবং সই হওয়ার কথা। সব রাজনৈতিক দল দেবে কি দেবে না এইটা প্রশ্নও আছে। যদিও বিএনপি, জামাত ইসলামী এবং অনেকগুলো দল তারা প্রকাশ্যে জানিয়েছে তারা চুক্তিতে জুলাই সনদে সই করবে। এখন যদি কোনো দল না করে তখন এটা অপূর্ণ থেকে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে জুলাই সনদে সই করার পরেও যেসব রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে তাদের আপত্তি সহই কিন্তু সই হতে যাচ্ছে। সেক্ষেত্রে এটার কার্যকারিতা কি হবে, এই প্রশ্নটা এসেছে। যে কারণে গণভোটের প্রশ্নটি সামনে এসেছে, সেটা হলো যে এই জুলাই সনদ জনগণের সমর্থন আছে কি নেই। তা জুলাই সনদে এই যে এত ৮৪টা বিষয়ে ধরে আলাদা আলাদা ব্যাখ্যা করে ধরে এই সনদে বলা হয়েছে যে কোনটি কার কার কোন কোন দলের আপত্তি আছে, আপত্তি নেই। এখন গণভোটে গেলে তো এই আপত্তি সহ তাদের কাছে যাওয়া যাবে না। সেখানে একটাই প্রধান জিজ্ঞাসা হতে পারে বা প্রধান প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে জুলাই সনদের প্রতি আপনাদের সমর্থন আছে কি নেই। তারপরেও আমরা ধরে নিলাম যে সেই প্রথমত হচ্ছে গণভোট নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। যদি গণভোট হওয়ার পরেও যেসব রাজনৈতিক দল যেসব বিষয়ে আপত্তির কথা জানিয়েছে সেই আপত্তি তো থেকেই গেল। এখন এই জায়গাটায় আমরা সনদের যতটুকু আমরা দেখেছি, পুরো ফাইলটা যতটুকু, সেখানে আসলে খুব অল্প কিছুতেই সবগুলো রাজনৈতিক দল, মোট ৩৩টি রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন সময় উপস্থিত ছিলেন। তো এইটাতে আমরা দেখলাম যে অধিকাংশ ক্ষেত্রে কারো না কারো নোট অফ ডিসেন্ট আছে। এবং এখানে খুবই সিগনিফিক্যান্ট কিছু প্রস্তাবের কথা যদি আমি বলি, একটা যেমন প্রধানমন্ত্রী যিনি থাকবেন, যে ব্যক্তি থাকবেন, তিনি একাধিক পদে থাকতে পারবেন না। এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে আছে। তো এই জায়গাটা যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবেন না। জুলাই সনদটা আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর এজেন্ডা বা কর্মসূচি হিসাবে সামনে আসবে। যে রাজনৈতিক দল মনে করেন যে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা দরকার, তারা এ ব্যাপারে তাদের কর্মসূচি নেবে। যারা মনে করেন থাকা উচিত নয়, তারা তাদের বক্তব্য ভোটারদের কাছে নিয়ে যাবে। এখন ভোটাররা কি সিদ্ধান্ত নেয়? সেক্ষেত্রে যখন জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটি তো শুধু জুলাই সনদ নিয়ে হবে না, সেটি হবে রাজনৈতিক দলগুলো ভবিষ্যৎ কর্মপন্থা কী দেয়, তারা কীভাবে প্রতিশ্রুতি কী দেয়, তারা দেশকে কিভাবে এগিয়ে নিতে চায়, তার অর্থনৈতিক কর্মসূচি, তার সামাজিক কর্মসূচি, তার নারীর অধিকার বিষয়ক, শিশুর অধিকার বিষয়ক সমস্ত বিষয় নিয়ে কিন্তু নির্বাচনটি হবে। আর জুলাই সনদে
যেটি আছে একটি কাঠামো, এই কাঠামোর ভিত্তিতে যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়। এখন নির্বাচনে বিজয়ী দল এই সনদ কতটা মান্য করবে সেটি কিন্তু এখনও আমরা বলতে পারি না, বলতে পারছি। যদিও এই অঙ্গীকারনামায় আছে যে তারা কেউ এর বিরুদ্ধে আদালতে যাবে না। এখন রাজনৈতিক দলগুলো আদালতে গেল না, কিন্তু কোনো ব্যক্তিকে তো সংক্ষুব্ধ আদালতে হয়ে যায়। যাওয়া থেকে বারিত করা যাবে না, কারণ যে কেউ মনে করতে পারে এটি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে। আর সেটি এই প্রশ্নটি থেকে যাবে, বিতর্কটি থেকে যাবে। আবার একই সঙ্গে আমরা তো দেখেছি যে জিয়াউর রহমানের যে সামরিক শাসন, সেই শাসনের পক্ষে কিন্তু গণভোট হয়েছিল। হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের পক্ষে গণভোট হয়েছিল। পরবর্তীকালে আমরা, এবং সেটি পরবর্তী জাতীয় সংসদে অনুমোদনও নেওয়া হয়েছে, দ্বিতীয় জাতীয় সংসদ এবং তৃতীয় জাতীয় সংসদে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে দেশের সর্বোচ্চ আদালত সেই দুই সামরিক শাসনকেই কিন্তু অবৈধ ঘোষণা করেছিল। সেরকম কোনো আশঙ্কা কি এই জুলাই সনদ ঘিরে আছে কিনা? মানে আমরা যে এই যে দীর্ঘ গেল ফেব্রুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত যে একটা দীর্ঘ যাত্রা করলো ঐকমত্য কমিশন, সেখানে নোট অফ ডিসেন্ট সহ এতগুলো ধারা, মানে কোনোটাই আসলে ওইভাবে মুক্ত বলা যাবে না আর কি। তো এইটা আসলে ঐকমত্য কমিশন সেক্ষেত্রে আলটিমেটলি কোন জায়গাটা গিয়ে দাঁড়ালো? এখন প্রথম হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং সর্বশেষ জাতীয় ঐকমত্য কমিশন, মানে তাদের সংস্কারের পরিধি এত বিস্তৃত করে ফেলেছিল, যে কারণে এটি একমত হওয়াটা খুবই কঠিন এবং একমত হতে পারেনি। শেষ পর্যন্ত তারা এক ধরনের আপোষমূলক ফর্মুলা নিয়েছে, সেটা হলো যে যারা এটার ব্যাপারে একমত নন তারা তাদের কথা জানাবেন। এখন জাতীয় সংসদ, জনগণ হচ্ছে সর্বোচ্চ কি বলে মালিক, দেশের মালিক জনগণ, তারা সিদ্ধান্ত নেবে। এখন রাজনৈতিক দলই কি এই 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে? রাজনৈতিক দলের বাইরেও তো অনেক শ্রেণী পেশার মানুষ আছে, অনেক সামাজিক শক্তি আছে, তারা কীভাবে সবটা মিলে এক ধরনের, আমরা হয়তো জুলাই অভ্যুত্থানের যে অনুমোদন বা অভ্যুত্থানের যে অঙ্গীকার, এই সনদের মধ্য দিয়ে সেটি হয়তো পাবো, কিন্তু পরবর্তী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটি সুনির্দিষ্ট নীতি এবং পরিকল্পনা পুরোটা পাবো না। কারণ যে দল বিজয়ী হবে তারা একভাবে এই সনদকে দেখবে, যারা বিজয়ী হতে পারবে না তারা আরেকভাবে দেখবে। সুতরাং বিতর্কটা থেকেই যাচ্ছে। আমি আরেকটা পয়েন্ট, কতগুলো সিগনিফিক্যান্ট প্রস্তাব আছে, এর মধ্যে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতার একটা ইস্যু আছে। যেমন 6টি কমিশন, মানবাধিকার কমিশন সহ 6টি কমিশনের যে প্রধান, সেই প্রধানকে হচ্ছে রাষ্ট্রপতি নিজ এখতিয়ার বলে নিয়োগ দিতে পারবেন। এই জায়গাটা নিয়ে রাজনৈতিক দলগুলো বা বড় রাজনৈতিক দল হিসেবে যদি বলি, বিএনপি এই জায়গায় আপত্তি জানিয়ে রেখেছে। পাশাপাশি আরেকটি আছে হচ্ছে জাতীয় স্বার্থ সম্পর্কিত যে কোনো চুক্তি 2 কক্ষ, আমরা এই জুলাই সনদে যেটা আমরা পেলাম মোটামুটি সবগুলো রাজনৈতিক দল এই জায়গাটা একটা যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের বিষয়ে একটা পয়েন্টে এসে তারা দাঁড়িয়েছে। কিন্তু জাতীয় স্বার্থের চুক্তি আইনসভায় নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় সভায় অনুমোদিত হতে হবে। এই জায়গাটাতেও আসলে বেশ কিছু রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে। প্রথমত হচ্ছে যে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো মতকে পৌঁছতে পারেনি। এটি জাতীয় ঐকমত্য কমিশন তাদের উপরই ছেড়ে দিয়েছে, রাজনৈতিক দলগুলোর উপর। এবং তাদের প্রস্তাবে ছিল উচ্চকক্ষ আনুপাতিক পদ্ধতিতে নির্বাচিত হবে। বিএনপি সহ বেশ কয়েকটি দল এর সাথে একমত হয়নি। এখন নিম্নকক্ষের নির্বাচনের পরেই তো এটা নির্ধারিত হবে আনুপাতিক হারে হবে না জাতীয় সংসদ যারা নির্বাচিত হবে সংরক্ষিত নারী আসনে যেভাবে নির্বাচন হয় সেটি। তো এখানেও কিন্তু একটা জটিলতা থেকে যাচ্ছে। এই জটিলতা কিভাবে কাটবে এটা নির্ভর করবে যারা হবেন নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর। সেখানে সরকারি দল এবং বিরোধী দলের কী সম্পর্ক থাকবে। আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু মোটেই সুখকর নয়। সেখানে যারা নির্বাচিত হন তারা সব দখল করেন, উইনার টেক্স অল। আর যারা নির্বাচিত হতে পারেন না তারা পরদিন থেকে রাজপথে মানবে না বলে রাজপথ কারচুপির অভিযোগ নিয়ে, কারচুপি জনগণের আইন বিরোধী, এবং এখানে অনেকগুলো আছে যেমন মৌলিক অধিকারের পরিধি সম্প্রসারণ,
এটি অবশ্যই আমি মনে করি যে এটি ইতিবাচক। কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতার কাছে সেখানে যে বিষয় হচ্ছে রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হবে। রাষ্ট্রপতি জাতীয় সংসদের সদস্যদের দ্বারাই নির্বাচিত হবে। এখন রাষ্ট্রপতি আগে নির্বাচন হবে না উচ্চকক্ষ আগে নির্বাচিত হবে। তো উচ্চকক্ষ যদি নির্বাচিত না হয় তাহলে রাষ্ট্রপতি কিন্তু দুই কক্ষের সমর্থন পাচ্ছে না। প্রতিনিধিদের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারছে না। অনেকগুলো প্রশ্ন সামনে থেকে যাচ্ছে, অনেকগুলো বিতর্কও থেকে যাচ্ছে। এটি কিভাবে সমাধান করবে সেটা রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন বা অন্তর্বর্তী সরকার একটি সূত্র ধরিয়ে দিয়েছে। এই সূত্রটা রাজনৈতিক দলগুলোর উপরই নির্ভর করবে তারা এটাকে কতটা মানেন বা মানেন না। যদি মানেন তাহলে এক ধরনের সমঝোতা হবে, আর যদি না মানেন তখন কিন্তু আবার আমরা ইতিমধ্যে নির্বাচনের আগেই বেশ কয়েকটি রাজনৈতিক দল রাজপথে নেমেছে এবং তাদের অন্যতম দাবি হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন। যদিও বর্তমান সংবিধান মানলে আনুপাতিক হারে ভোটের সুযোগ নেই, এবং জাতীয় ঐকমত্য কমিশনও নিম্নকক্ষে আনুপাতিক হারে ভোটের কথা বলেনি। সুতরাং আমরা ধরে নিচ্ছি বর্তমান পদ্ধতিতেই নির্বাচন, মানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আরেকটি প্রশ্ন আছে যেটি সমীমাংসিত হয়নি, যে গণভোট কখন অনুষ্ঠিত হবে। এবং জাতীয় ঐকমত্য কমিশন অনেক চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনার, কিন্তু আনতে পারেনি। তখন বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়টি এই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। সনদে যার অঙ্গীকার বা যেসব বিষয়গুলোর ব্যাপারে একমত হয়েছে অথবা আপত্তি সহ একমত হয়েছে সেগুলোই অর্থাৎ কি চায় তারা সেটি, কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে সেটির ব্যাপারে শেষ পর্যন্ত বললাম যে এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি, এবং জাতীয় ঐকমত্য কমিশন সেটি সরকারের উপরই ছেড়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার তিনি সরকারের প্রধান। তো সুতরাং এই দ্বৈত সত্তা, এখানেও প্রশ্ন আছে যে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটি কি জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হবে না সরকারের সিদ্ধান্ত হবে। সরকারের সিদ্ধান্ত একটা আনুষ্ঠানিকতা, হয়তো উপদেষ্টা পরিষদে সেটি অনুমোদন নিয়ে সরকার একটি সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্তের বাইরে যাবে। এখানে তো গণভোট যেটা আপনি বললেন যে বাস্তবায়ন প্রশ্ন নিয়ে হচ্ছে এক ধরনের সেটি বড় প্রশ্ন, একটা জায়গা রয়েছে, বড় সমস্যা এখন বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে। আর গণভোট এটার মধ্য দিয়ে, যে গণভোটের মধ্য দিয়ে যদি একটা জায়গা গণভোট জামাতে ইসলামী সহ বেশ কিছু দল গণভোট জাতীয় নির্বাচনের আগে চাইছে, কারণ তারা মনে করে জাতীয় নির্বাচনের যে প্রভাব প্রতিপত্তি, যে ক্ষমতার সমীকরণ, সেখানে হয়তো গণভোটটা ওরকম গুরুত্ব পাবে না। সুতরাং গণভোট তারা আগে নিয়ে এর পক্ষে সমর্থনটা চাইছে, এবং তারা মনে করছে গণভোটের ফল, অর্থাৎ গণভোট যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় সেটি জাতীয় সংসদ নির্বাচনে তার ইতিবাচক প্রভাব তারা নিজেদের পক্ষে আনতে পারবে। আর যারা মনে করছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে হওয়া উচিত, তাদেরও যুক্তি আছে। কারণ যুক্তি আছে, এক হচ্ছে অর্থের অপচয়, দুটি নির্বাচন এবং 4 মাসের সময়ের মধ্যে দুটি নির্বাচন করা সম্ভব কিনা, এটি হচ্ছে বাস্তবতা। নির্বাচন কমিশন কতটা সক্ষম সেটি হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হয় এবং সেই গণভোটের উপস্থিতির হার যদি 50% কম হয়, তাহলে কিন্তু প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হবে। আচ্ছা, এই জায়গাতে আরেকটি যেই প্রসঙ্গ আসছে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর গণভোট বলি বা এই যাবতীয় প্রসঙ্গ বলি, এই প্রসঙ্গগুলোতে হচ্ছে একটা মতানৈক্য আছে। সেখানে আরেকটি ইস্যু আছে হচ্ছে জুলাই জাতীয় সনদকে হচ্ছে সংবিধানের ওপরে স্থান দেওয়া বা না দেওয়া। রাজনৈতিক দলগুলো যদি ধরে নিলাম জাতীয় রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে একমত হলো, অর্থাৎ তারাও মেনে নিল যে এটি সংবিধানের উপরে স্থান দিবে, কিন্তু একজন দেশের নাগরিক তো এটা চ্যালেঞ্জ করতে পারে যে সংবিধানের এটা বিরোধী, বা সেক্ষেত্রে উচ্চ আদালতেই মীমাংসা হতে হবে। কারণ বাংলাদেশের সাংবিধানিক যতগুলো প্রশ্ন সেটা কিন্তু উচ্চ আদালতে মীমাংসিত হয়েছে।
আবার কখনো উচ্চ আদালত যে রায় দিয়েছে সেটাও চ্যালেঞ্জের মুখে পড়েছে। যেমন পঞ্চদশ সংশোধনীর যে সংশোধনী যে জাতীয় সংসদ অনুমোদন করলো আওয়ামী লীগের সরকারের সময়, তার ভিত্তি ছিল তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে বেঞ্চ ছিল, সেই আপিল বিভাগ, তারা রায় দিয়েছিলেন। সেই রায় যদিও সর্বসম্মতিক্রমে হয়নি, কিন্তু যে কোনো রায় বা সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার জোরে তো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হতে পারে। এবং সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ছিল যে ত্রয়োদশ সংশোধনী বাতিল। ত্রয়োদশ সংশোধনী ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখন তারা বাতিল করলেন যে বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী, এই গণপ্রজাতন্ত্র একদিনের জন্যও অনির্বাচিত সংসদ সদস্য, অনির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। এবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার প্রস্তাবটি এটার মধ্যে আছে এবং প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে একটা লম্বা একটা বিধিমালা। যেসব দেশে গণতন্ত্রের দীর্ঘ ঐতিহ্য আছে এবং অভিজ্ঞতা আছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী, সেখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রয়োজন নেই। কিন্তু আমাদের মতো, আমাদের 54 বছরেও আমরা নির্বাচনের ব্যাপারে একটা ঐকমত্যে পৌঁছতে পারিনি, সেখানে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকাটাই শ্রেয়। এবং তার পক্ষে যে সিদ্ধান্ত হয়েছে বা আদালত রায়ও দিয়েছে, এটি নিয়ে বিতর্ক হবে না। এখন বিতর্ক হবে যে অন্যান্য বিষয় নিয়ে, যেমন সংবিধানের মৌলনীতি। এখন মৌলনীতি 72-এর সংবিধানে ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। যদিও এর কোনোটাই বাস্তবে কার্যকর ছিল না, কিন্তু এটা মৌলনীতি ছিল। মানুষ বলতে পারত যে এই নীতির ভিত্তিতে রাষ্ট্র হয়েছে, এর বাইরে যাওয়াটা অন্যায়। এখন আমরা যদি এবার প্রস্তাব করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এটি কিন্তু 71-এর 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে এই বাক্যটাই ছিল। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতির ব্যাপারে তো কারো আপত্তি থাকার কথা না, কিন্তু রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্কটা কি হবে, এটি হচ্ছে মৌলিক প্রশ্ন। এই জাতীয় ঐকমত্য কমিশন অথবা এই সরকারে যারা আছেন, তারা অতীতে কিন্তু রাষ্ট্র আর ধর্মকে আলাদা করার ব্যাপারে অনেক যুক্তিতর্ক দিয়েছেন, অনেক তত্ত্ব দিয়েছেন, কিন্তু আজকে কিন্তু তাদের অবস্থান আমরা ভিন্ন দেখি। সুতরাং এটাও জনমনে একটা প্রশ্ন যে আমরা কি সামনে এগোচ্ছি না পেছনে যাচ্ছি। ধন্যবাদ সোহরাব হাসান। জুলাই জাতীয় সনদ 2025 আগামী 17 অক্টোবর সই হবে। অনেকগুলো নোট অফ ডিসেন্ট, আলোচনাতেই আপনারা জানতে পেরেছেন যে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে এখানে। তো সব কিছু মিলিয়ে একটা সই হবে, সেটা হয়তো রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তাদের ইশতেহারের মধ্য দিয়ে মানুষের সামনে নিয়ে যাবে বা গণভোটের মধ্য দিয়ে হয়তো এটার একটা মীমাংসা হবে। কিন্তু ওই যে আলোচনায় সোহরাব হাসান যেটা বললেন যে কোনো ধরনের বাস্তবায়ন প্রক্রিয়া আমরা নির্ধারণ করতে পারিনি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আরও যে প্রশ্নটি রয়ে গেছে সেটি হচ্ছে, শেষ কথা ধরে যদি আমি বলি, যে বাংলাদেশ কি সামনে এগোচ্ছে নাকি কিছুটা পিছিয়ে যাচ্ছে। মানুষের মনে এই প্রশ্নটি আছে, বিদ্যুৎ মহলেও এই প্রশ্নটি কিন্তু হাজির হচ্ছে ক্রমশই। আমরা এই সব কিছু নিয়েই হচ্ছে আমরা পর্যবেক্ষণ করব, আমরা আমাদের অভিমত জানাবো। আপনারাও জানাতে পারেন চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্টে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।